দর্শক দূরে কাছে দেশে বিদেশে যেখান থেকে এই মুহূর্তে দেশ টিভির পর্দায় চোখ রেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি দেশ টিভির ফ্রাইডে স্পেশাল শো স্টার লাউঞ্জে। সাথে আছি আমি রুহানি সালসাবিল। দর্শক, আজকে যে স্টারকে নিয়ে আমরা আমাদের স্টার লাউঞ্জ সাজিয়েছি, তিনি আরণ্যক নাট্য দলের সাথে যুক্ত হয়েছিলেন 1977 সালে। 1981 সালে তাকে আমরা টেলিভিশনের পর্দায় প্রথমবার দেখেছিলাম। এই তো আগামী বছর তিনি তার অভিনয় জীবনের 50 বছরে পা দিতে যাচ্ছেন। আর এই 50 বছরে নিজেকে ছোট পর্দায় বড় পর্দায় নানানভাবে উপস্থাপন করেছেন। শ্রদ্ধেয় আজিজুল হাকিম আছেন আমাদের আজকের স্টার লাউঞ্জে। অনেক অনেক স্বাগত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আগাম অভিনন্দন। অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। কেমন কাটলো 49টি বছর অভিনয়ের সাথে? আমি তো আসলে বুঝতে পারিনি কীভাবে সময় চলে গেল বা সময় যাচ্ছে। কাজের মধ্যে প্রতিদিন ব্যস্ত থাকি, তো যে কারণে মনে হয় যে আসলে সময়টা খুব দ্রুতই চলে যাচ্ছে। একটি প্রশ্ন আপনার অপছন্দের আমি জানি, কিন্তু এই যে 49 বছর ধরে অভিনয় করছেন, আরেকটি বছর বাকি 50 বছরে পা দিতে, সবাই যেটা জিজ্ঞাসা করে যে খুব একটা পরিবর্তন দেখা যায় না, বা এই যে নিজেকে ধরে রাখার রহস্যটা কোথায়? না, অনেকে আমাকে বলে যে বয়স কত, আমি বলি যে না, দেখায় যত। বয়স তো আসলে একটা সংখ্যা। সুস্থ থাকাটাই হচ্ছে মূল বিষয়। আর সুস্থ থাকলে তার যে রিফ্লেকশন, সেই রিফ্লেকশনটা তার শরীরে তো অবশ্যই পড়বে। নিয়ন্ত্রিত জীবনযাপনের একটা প্রভাব আছে অবশ্যই। দুটো ঈদেই আপনার সিনেমা পেলাম। ঈদ মানে কি এখন আজিজুল হাকিমের সিনেমা? আমি গত রোজার ঈদে একটি ছবি করেছি, প্রেসার কুকার, রায়হান রাফির। আর এবারের ঈদে আমার রিলিজ হলো সাইফ চন্দনের মালিক। তো দুটো ছবিতেই আমি একটু ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছি, এবং দর্শকদের কাছ থেকে যখন একটা পজিটিভ রিয়াকশন পেয়েছি, আমার নিজের কাছেও কিন্তু ভালো লেগেছে। একেবারে যেভাবে দর্শক আপনাকে দেখে অভ্যস্ত, প্রেসার কুকারে তো একদম অন্যভাবে দেখলাম যে খুব অল্প বয়সে একটা মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন, মডার্ন একটা চরিত্র। এই চরিত্রের পেছনে আপনার প্রস্তুতি কেমন ছিল? তো আমি যে চরিত্রে অভিনয় করেছি সেটি আসলে এই মানে সোসাইটিরই একটি ক্যারেক্টারের রিপ্রেজেন্টেশন। তো ওই ক্যারেক্টারটা যেভাবে আচরণ করে, আমি চেষ্টা করেছি ওই চরিত্রটি হয়ে উঠবার জন্য, এবং ওই চরিত্রটি আচরণ যেভাবে করে সেভাবে আচরণ করবার জন্য। যে সাধারণত আমাকে যে ধরনের ইমেজে দেখা যায়, বা দর্শকরা যেভাবে আমাকে ভেবেছেন বা ভাবেন, তার থেকে একটু ভিন্ন ছিল বলেই কিন্তু দর্শকদের কাছে আমি বলবো যে তারাও আলাদা করে দৃষ্টি আকর্ষণ করেছে। একেবারেই তাই। শাকিব খানের সাথে সিনেমায় কাজ করা হলো, একটু জানতে চাই যে অভিজ্ঞতাটা কেমন ছিল? শাকিব খানের সাথে আমার একটি ছবিতে কাজ করার অভিজ্ঞতা হয়েছে, সেটি হচ্ছে এসে হক অলিকের গলুই। পুরো ছবিটা শুটিংয়ে মোটামুটি আউটডোরে হয়েছে। তা বেশ কয়েকদিন আমার অভিনয়ের জন্য জামালপুরে থাকতে হয়েছে, এবং আমার সহশিল্পী হিসেবে শাকিব খানের সাথে আমার বেশ কিছু দৃশ্যের কাজ করতে হয়েছে। শাকিব খান তার যে চরিত্র, সেই চরিত্রের ব্যাপারে সে সবসময়ই ডেডিকেটেড এবং 100% অনেস্ট থেকে কাজ করার চেষ্টা করে, সেটা আমি দেখেছি। এবং সেই চরিত্রটা কিভাবে ওই চরিত্রটা হয়ে ওঠা যায়, তার জন্য ডিরেক্টরের সাথে আলাপ আলোচনা করা, নিজের প্র্যাকটিস, নিজেকে তৈরি করা, এবং কোয়ার্টিস্টের সঙ্গে সমঝোতা করা, এই সব কিছুই কিন্তু তার মধ্যে আমি দেখেছি। এবং সহশিল্পীদেরকে সম্মান করা, বয়োজ্যেষ্ঠ শিল্পীদেরকে সম্মান করা, এই বিষয়গুলো তার একেবারে সহজাত। সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে শাকিব খান আজকে এত বছর যাবৎ আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করছে, সেটা কিন্তু এমনি এমনি না। তার আচরণ, তার অভিনয় দক্ষতা, যে কারণে দর্শকদের মধ্যে এখনও পর্যন্ত তার প্রতি ভালো লাগা, ভালোবাসা আছে। এই যে বলছিলাম যে 49টি বছর হয়ে গেল অভিনয়ের সাথে, পেছনের দিকে যদি একটু ফিরে তাকাই, যদি 1981 সালে একটু চলে যাই, প্রথম টেলিভিশন নাটক মনে পড়ে সেই দিনগুলো? হ্যাঁ, অবশ্যই। আমি তো মঞ্চে তখন রেগুলার কাজ করি, আরণ্যক নাট্য দলের বিভিন্ন নাটকে প্রতি বছরই যে নতুন নাটকগুলো হয়, সুযোগটা কিভাবে এসেছিল টেলিভিশনের? সুযোগটা আমাকে মামুন ভাই দিয়েছেন। আমাদের দলের যে নাট্যগুরু, আমি নাট্যপিতা বলি, মামুনুর রশিদ। তো মামুনুর রশিদেরই নাটক এখানে নোঙ্গর, এবং এই নাটকটি প্রযোজনা করেছিলেন শ্রদ্ধেয় আব্দুল্লাল মামুন। ওই নাটকটিতে অভিনয় করার সুযোগ দিয়েছিলেন, এবং সেই নাটকটিতে আমি ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলাম। বাট ওই নাটকটির কথা যখন বলেন, এবং ওই সময় যারা ওই নাটক দেখেছেন, তারা কিন্তু ওই চরিত্রটির কথা এখনও বলেন। আর তারপরে কেন্দ্রীয় চরিত্র বা নায়ক চরিত্র অভিনয়ের সুযোগটা কিভাবে? এরপরে নায়ক চরিত্রে অভিনয় করার সুযোগ আসে আমার 1984 সালে। টেলিভিশন তো একটাই চ্যানেল ছিল তখন, বাংলাদেশ টেলিভিশন। টেলিভিশনের প্রযোজক ছিলেন আমাদের আলাউদ্দিন ভাই, আলাউদ্দিন আহমেদ। শহীদুল্লাহ খানের নাটক তবুও তো সে, এই নাটকটির মাধ্যমে আমি নায়ক চরিত্রে অভিনয় করার সুযোগ পাই
প্রথম। এই যে ৪৯ বছরে তো যাদের সাথে জার্নিটা শুরু হয়েছিল অনেকেই আমাদেরকে ছেড়ে পরপরে পাড়ি জমিয়েছেন, কাদের কথা খুব বেশি মনে পড়ে? আমি আসলে সেই সময়ে কাজ করার সুযোগ যাদের মাধ্যমে পেয়েছিলাম, আমি বলবো একদম আমার অডিশন থেকে শুরু করে, আমি যখন অডিশন দিতে যাই তখন কিন্তু অডিশন বোর্ডে আমি পেয়েছিলাম সৈয়দ হাসান ইমামকে, পেয়েছিলাম সৈয়দ হাসান আলী সিডনিকে, মমতাজউদ্দিন আহমেদকে পেয়েছিলাম। এরকম আরও অনেক বড় বড় শিল্পী যারা সেই সময় ছিলেন তাদেরকে পেয়েছি, এবং পরবর্তী সময়ে তাদের সাথে অভিনয় করার সুযোগটাও আমার হয়েছে। ডিরেক্টর হিসেবে অনেকে আমাকে সেই সুযোগ দিয়েছেন, আবার কোয়ার্টিস্ট হিসেবেও অনেকে সুযোগ দিয়েছেন। এর মধ্যে আব্দুল্লাহ আল মামুন ভাইকে আমরা হারিয়েছি, তারপর আমাদের মমতাজউদ্দিন আহমেদকে হারিয়েছি, এরকম আরও অনেকেই আছেন যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আতিকুল হক চৌধুরী, যারা টেলিভিশনের নির্মাতা হিসেবে, মানে গুণী নির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন এবং যারা সবসময় নতুনদেরকে খুঁজতেন। আমার মনে পড়ে রনিন কুশারির কথা, যিনি রেডিও নাটকের একজন অনবদ্য অভিনয় শিল্পী ছিলেন। রেডিওতে অভিনয় করতে কী ধরনের কোয়ালিটি দরকার বা কী ধরনের স্বর প্রক্ষেপণ করা দরকার, তার জন্য কী প্রস্তুতি দরকার, সেই বিষয়গুলো নিয়ে অনেক বেশি টিপস আমাদেরকে দিয়েছেন। তো সেটা আমার কাছে মনে হয় যে আমার অভিনয় জীবনকে অনেক সমৃদ্ধ করেছে, এবং এই মানুষগুলোকে হারিয়ে ফেলেছি, তাদের কথা খুব মনে পড়ে। নাজমা হবির কথা মনে পড়ে। নাজমা আনোয়ার আমাদের দলের একজন প্রবীণ অভিনয় শিল্পী ছিলেন, একদম মায়ের মতো। তিনি জাত অভিনয় শিল্পী, মানে একটা চরিত্রকে কীভাবে বাস্তবসম্মত করা যায় তার টেকনিকগুলো উনি 100% জানতেন, এবং এগুলো নতুনদের মধ্যে উনি সবসময় সঞ্চারিত করতেন। কো আর্টিস্টদের মধ্য থেকে কারা কারা সুযোগ করে দিয়েছিল? সুযোগ আসলে নির্মাতারাই দিয়েছেন, আর নির্মাতা যারা ছিলেন তারাই কিন্তু আসলে শিল্পীদেরকে নির্বাচন করতেন। টেলিভিশনের যারা প্রডিউসার ছিলেন তারা কিন্তু নাটক দেখতে আসতেন, এবং সেখান থেকে কিন্তু অভিনয় শিল্পীদেরকে তারা সিলেক্ট করতেন। তাদের কথা মনে পড়ে, এমদাদুল হক মিলন, তারপর ফেরদৌস হাসান, এরকম অনেক নাট্যকার আছেন। অসংখ্য নাটক এবং সিনেমায় আপনি কাজ করেছেন, কোন প্রজেক্টগুলোর কথা আলাদা করে মনে পড়ে? আমি যে নাটকগুলোতে অভিনয় করেছি সবগুলো প্রজেক্টই আমার কাছে আলাদা আলাদা। সেটে বিহাইন্ড দ্য ক্যামেরা অনেক ঘটনা ঘটে যায়। হ্যাঁ, এরকম ঘটনা তো অনেকই আছে। হ্যাঁ। যেমন সুন্দরী নাটক করতে যখন আমরা সুন্দরবনে গিয়েছিলাম, প্রায় আমরা 23 দিন ছিলাম সুন্দরবনে। আমরা লঞ্চে আমরা একটি নাটকের জন্য 23 দিন আউটডোরে। আমি এবং আমার সহশিল্পী ফজলুর রহমান বাবু, আমরা পশুর নদীতে নৌকায় করে একটা দৃশ্য আমরা অভিনয় করছি, এবং একটা সময় ছিল যে আমরা নৌকাটাকে উল্টে দিয়ে পড়ে যাব। দৃশ্যটা ধারণ করার পর যখন আমরা পাড়ে উঠে আসলাম, তখন দর্শকদের মধ্যে এক ধরনের ভীত চেহারা, আতঙ্কিত চেহারা দেখলাম, এবং সবাই বলে যে আপনাদের অনেক সাহস, পশুর নদীর মধ্যে আপনারা উইদাউট এনি প্রিপারেশন নেমে গেলেন এবং সাঁতরে চলে আসেন এই পাশে। আপনারা কি জানেন এখানে কুমির আছে, এখানে কামট বলে এক ধরনের প্রাণী আছে যে আপনার পা কেটে নিয়ে যাবে। অভিনয় বোধহয় এক ধরনের পাগলামি, না? পাগলামি বলেন বা ডেডিকেশন, যেটাই হোক, এক ধরনের ওই চরিত্র হয়ে উঠবার জন্য একজন অভিনয় শিল্পীর যে মনোযোগ, সেই মনোযোগটার বাইরে আসলে সে কোনো কিছু দিতে পারে না। যে সিচুয়েশনটা তৈরি হয় সেই সিচুয়েশনেই কিন্তু সে অ্যাক্ট করে। একেবারে। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে আরও গল্প হবে। দর্শক, আপনারা দেখছেন স্টার লাউঞ্জ, একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেক থেকে ফিরে আরও গল্প হবে, সাথেই থাকুন। দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন স্টার লাউঞ্জ, রুহানি সালসাবিল আপনাদের সাথে আছি, আর আমাদের আজকের স্টার লাউঞ্জ সাজিয়েছি শ্রদ্ধেয় আজিজুল হাকিমকে নিয়ে। আরও একবার স্বাগত। শুনেছি আপনার বাবা স্বপ্ন দেখতেন আপনি বড় হয়ে ফুটবলার হবেন। আপনার স্কুলে কাউসার স্যার ছিলেন, যার তত্ত্বাবধানে আপনি ফুটবল খেলতেন এবং আন্তঃস্কুল প্রতিযোগিতাগুলোতে আপনি পার্টিসিপেটও করতেন। ফুটবল থেকে কিভাবে ছিটকে গেলেন, কেন? একেবারেই সত্যি কথা যে ছোটোবেলায় ফুটবলের প্রতি এক ধরনের আগ্রহ ছিল, এবং এই আগ্রহ থেকেই আমার বাবা আমাকে উৎসাহ দিয়েছেন। স্বপ্ন দেখতেন যে তার ছেলে যদি স্টার ফুটবলার হয় বা ফুটবল খেলে তাহলে তার কাছে ভালো লাগবে, এবং আমি নিজেও স্বপ্ন দেখতাম যে আমি একজন ফুটবলার হব। পরবর্তী সময়ে আমি ঢাকায় যখন আসি, ঢাকায় ইন্টারমিডিয়েট পড়ি যখন, তিতুমির কলেজের ছাত্র, তখনও আমি কলেজের টিমে ফুটবল খেলেছি। হ্যাঁ, এবং ফুটবলটা ছিল তখন আমার একদম প্যাশনের মতো, আমি রেগুলার ফুটবল খেলতাম। এই ফুটবল খেলতে খেলতে হঠাৎ অভিনয়ের যে একটা আকাঙ্ক্ষা ছোটোবেলা থেকেই ছিল, সেই আকাঙ্ক্ষা থেকেই যখন সুযোগ চলে আসে থিয়েটারে কাজ করবার, আরণ্যক নাট্যদলে কাজ করার যখন সুযোগ হয়, তখন আমি ফুটবল খেলাকে ছেড়ে দিয়ে আমি আরণ্যকে চলে আসি, একেবারেই মানে উইদাউট এনি
প্রিপারেশন। মানে কি কারণে মনে হলো যে না ফুটবল না অভিনয়টাই পেশা হতে পারে বা এটা আমি ঠিক ভালোবাসাটা জানি না, জন্মানো মানে কিভাবে? ভালোবাসাটা আমি ছোটবেলা থেকে আমার অভিনয়ের প্রতি এক ধরনের দুর্বলতা ছিল। আচ্ছা, হঠাৎ করে ওই সুযোগটা যখন চলে আসে, আমি আর কিছু না ভেবে তখন থিয়েটারে চলে আসি। শুনেছি চিত্রনায়ক রুবেল আপনার বন্ধু, আপনারা আমার একসাথে কলেজ হ্যাঁ কলেজ ফ্রেন্ড, তিতুমির আমরা কলেজে একসাথে আপনারা ফুটবল খেলেছেন, কোনো ফুটবল স্মৃতি মনে পড়ে? আমরা একসাথে অনেক ফুটবল খেলেছি। খেলতে গিয়েও তো নানান ধরনের অভিজ্ঞতা হয়। তো ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক, খুব ভালো বন্ধু আমার। আর বন্ধুদের মধ্য থেকে কে কে ফুটবলার হয়েছে? না, সেরকম কেউ আর ফুটবলার হিসেবে আমি কাউকে পাইনি। তো ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে যখন মানে খেলতে আসি, তখন আমি ছিলাম সবচেয়ে জুনিয়র মোস্ট প্লেয়ার। যারা ছিলেন সবাই খুব সিনিয়র, যেমন আসলাম ভাই ছিলেন আমাদের, মজিদ ভাই ছিলেন, গোলকিপার সান্টু ভাই ছিলেন। ওনারা ফুটবলের খুব নামকরা ফুটবলার হয়েছেন, স্টার ফুটবলার হয়েছেন। আমি চলে আসলাম নাটকে। আপনি নাটকে চলে এলেন। এখন যেটা জানতে চাই যে বিশ্বকাপ ফুটবল চলছে, সারা বিশ্ব জুড়ে পাগলামি চলছে। আপনি কোন টিম সাপোর্ট করছেন? আমি সবসময় জার্মানির সাপোর্টার। আমি জার্মানের ভক্ত এই কারণে, সেটা হলো যে জার্মান যে ফুটবলটা খেলে সেটা হলো যে টোটাল ফুটবল। যে ফুটবলের যে নান্দনিকতা, সেই নান্দনিকতা কিন্তু আমরা জার্মানের টিমের মধ্যে পাই। যে দুটো খেলা হয়ে গেল, সামনে যে খেলাগুলো আছে, আশা করি এই রাউন্ড পার হয়ে দ্বিতীয় রাউন্ডে যাবে এবং পরবর্তী সময়ে জার্মান বিশ্বকাপ নিতে পারে, এটা আমার আশা। আমরা যতদূর জানি আপনি ভীষণ রুটিন মাফিক জীবনযাপন করেন। ম্যাচগুলো দেখছেন, যেহেতু বাংলাদেশের সাথে টাইমিং এ এবার একটু ঝামেলা হচ্ছে, দেখছেন হ্যাঁ। ম্যাচগুলো? হ্যাঁ, ম্যাচগুলো দেখছি। আমার টিমের ম্যাচগুলো তো অবশ্যই দেখছি। এর বাইরেও যে ফুটবল টিমগুলো নিয়ে সারা বিশ্ব মেতে আছে, সেই ফুটবল টিমগুলোর খেলাও দেখি। আর্জেন্টিনার খেলা দেখলাম সেদিন, ব্রাজিলের খেলাও দেখেছি, ফ্রান্সের খেলা দেখলাম। 4 বছর পর পর যে ফুটবলের বিনোদনটা আমাদের সারা বিশ্বে আসে এবং এর জন্য সারা বিশ্ব যেভাবে মেতে ওঠে, সেইভাবে আমাদের বাংলাদেশও মেতে উঠেছে। হ্যাঁ, এবং জেনারেশনের পর জেনারেশন। আমার ছেলেকে নিয়ে আমি যখন প্রথম বিশ্বকাপ দেখি, তখন সে ফুটবল সেরকম বুঝতো না। আপনি কি স্বপ্ন দেখেন আপনার ছেলে ফুটবলার হবে? আমি তো স্বপ্ন দেখি, আমার ছেলেও স্বপ্ন দেখে। সে একজন আচ্ছা। আন্তর্জাতিক মানের ফুটবল খেলোয়াড় হতে চায়। সে বার্সা থেকে একটা ফুটবল টিম এসেছিল কোচিং করতে, সেখানে সে 5 দিনের একটি ওয়ার্কশপ করেছে। সে সেন্ট জোসেফের যে ইন্টার স্কুল ফুটবল যে টিমটা, সেই টিমের একজন সদস্য। আচ্ছা। সে একটা ফুটবল টিমের সঙ্গে খেলে রেগুলার। তো এইভাবে সে নিজেকে তৈরি করছে। আপনার জীবনে কোনো আফসোস আছে? না, আমার জীবনে কোনো আফসোস নেই। আমি জীবনে কোনো আফসোস কখনো করিনি, কারণ হচ্ছে যে যা কিছুই আসলে আমাদের পৃথিবীতে ঘটছে বা আমার জীবনে ঘটছে, সব কিছুই পজিটিভ। সুতরাং আফসোস করবার কিছু নেই এবং অপূর্ণতা বলে কোনো কিছু আমার জীবনে আচ্ছা, নেই। এমনটা কখনো হয়নি যে হয়তো একটি চরিত্রের জন্য প্রস্তাব এসেছে, কিন্তু ডেট বা অন্য কোনো কারণে সেই চরিত্রটা আমি করতে পারলাম না, কিন্তু দেখা গেল যে খুব সুন্দর হয়েছে, পরে আপনি স্ক্রিনে দেখেছেন, এমন কখনো হয়নি? আমি একজন অভিনয় শিল্পী, একজন সৃজনশীল অভিনয় শিল্পী। সে যে চরিত্রেই অভিনয় করুক, যখন সে সেই চরিত্রে অভিনয় করার সুযোগ পাবে, সেই চরিত্রটিতে যাতে ওই চরিত্রটি হয়ে উঠতে পারে, সেইভাবে কাজ করা। আমি চেষ্টা করি আসলে চরিত্র হয়ে উঠবার জন্য। 49টি বছর পেরিয়ে গেছে, একটি বছর বাকি 50 বছর হতে। দীর্ঘ সময় কোনো স্ক্যান্ডাল প্রকাশ পায়নি কখনো, এই রহস্যটা কি? স্ক্যান্ডাল কেন হয়নি সেটা আসলে আমি নিজেও বলতে পারবো না। তো আমার জীবনে আসলে এই ধরনের কোনো স্ক্যান্ডাল হয়নি। রহস্যটা কোথায়? আমি আসলে রহস্য জানি না। আমি কাজের ব্যাপারে অনেক মানে সবসময় অনেস্ট। আমি সবসময় কাজকে ভালোবাসি, কাজকে নিয়েছিলাম এবং যারা আমার কোয়ার্টিস্ট হিসেবে আমার সাথে কাজ করেছেন, তাদের সাথে আমি আমার যে কাজের সম্পর্ক, সেই কাজের সম্পর্কে আমি খুব রেসপেক্টের সাথে তাদের সাথে আমি কাজ করেছি এবং করছি, ভবিষ্যতেও করব। যেটা আমরা দেখি যে এই যে নায়ক নায়িকার তো একটু প্রেমের খবর প্রকাশ হয়, কখনো আপনাকে নিয়ে কোনো প্রেমের গুঞ্জনও শোনা গেল না? আমি ঠিক জানি না কী কারণে হলো না। আর এই যে ভাঙনের যুগ, চারিপাশে আমরা এত ভাঙনের গল্প শুনি, সেখানে আজিজুল হাকিম এবং জিনাত হাকিম খুব সুন্দর করে হাতে হাত ধরে পথ চলছেন বছরের পর বছর। এই রহস্যটা একটু বলবেন যে সম্পর্ক সুন্দর রাখার মূল মন্ত্র কোন জায়গাটাতে? আমি বিশ্বাস করি সেটা হলো যে সম্পর্ক সুন্দর রাখার যে মূল মন্ত্র, সেটা হচ্ছে যে একজন আরেকজনের প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধাবোধ। আমাদের শোবিজে এই ঘটনাগুলো ঘটে, আমরা প্রতিনিয়ত আমরা ঘটছে, আমরা হ্যাঁ। দেখছি। যেহেতু শোবিজটা তো আসলে দর্শকদের সামনে মানে ওপেন, শো। সেই কারণে এই ঘটনাগুলো অনেক বেশি চোখের সামনে আসে। কিন্তু এর বাইরেও কিন্তু অনেক ঘটনা আছে বা আমরা জানি। দুজনের যে দাম্পত্য জীবন, এই দুজনের দাম্পত্য জীবনটাকে যদি আমি সুন্দর এবং সুখী করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে দুজনকে বুঝে চলতে হবে। শোবিজের কথায় যদি বলি যে যাদের সংসার ভেঙেছে তাদের নিয়ে কোনো মন্তব্য করতে চান?
আমি আসলে মন্তব্য করতে চাই না, কারণ যাদের সংসার ভেঙেছে তারা নিশ্চয়ই ভাঙার পেছনে যৌক্তিক কোনো কারণ অবশ্যই আছে। আচ্ছা, সেটা একান্তই তাদের ব্যক্তিগত তাদের ব্যাপার। ব্যক্তিগত বিষয়। আপনার ক্যারিয়ারের সেরা প্রাপ্তি এবং একটি অপ্রাপ্তি। আমার ক্যারিয়ারের সবচেয়ে সেরা প্রাপ্তি হচ্ছে যে আমি এখনো পর্যন্ত অভিনয় করার সুযোগ পাচ্ছি, বিভিন্ন বিভিন্ন চরিত্রে অভিনয় করার যে সুযোগ, সেই সুযোগটা আমার আসছে। এটা আমার ক্যারিয়ারের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আর অপ্রাপ্তি বলে কিছু নেই, আমি কখনো ভাবি না, যে কথাটি এর আগেও বলেছি। আচ্ছা, আপনাদের সময় যারা কাজ করেছে আপনারা একসঙ্গে, যে অনেকের কাছেই বাংলা বাণিজ্যিক চলচ্চিত্র যেগুলো হতো সেই চলচ্চিত্রের প্রস্তাব এসেছিল এবং অনেকেই বলেছেন না করেছেন। আপনার ক্ষেত্রে কি এমনটা হয়েছিল যে বাণিজ্যিক চলচ্চিত্রের প্রস্তাব এসেছিল, কিংবা হ্যাঁ, আপনার হ্যাঁ। কখনো সেরা বাণিজ্যিক চলচ্চিত্রের হিরো হতে ইচ্ছে করেনি? টেলিভিশনে আমার যখন ক্যারিয়ার মানে পিক খুব- যেটাকে বলে, হ্যাঁ, সেই তুঙ্গে। সময়টাতে আমার চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ আসে। আচ্ছা, এবং মেইন স্ট্রিম ফিল্ম হ্যাঁ। যেটাকে বলে, কমার্শিয়াল ছবি 90s-এ। 90s-এর। তো আমি একটা কারণে করিনি, সেটা হলো যে ওই সময়ে আমি আমার টেলিভিশনের যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ারটাকে আমি মাইনাস করে চলচ্চিত্রে যেতে চাইনি। আচ্ছা, কারণ আমি বিশ্বাস করি যে দুটো মাধ্যমই কিন্তু সেই সময়ে ভিন্ন ভিন্ন পথে চলছে। টেলিভিশন এক ধরনের ক্যারিয়ার, টেলিভিশনে একদম একদম আলাদা different ল্যাঙ্গুয়েজ, একটা career। একদম আলাদা। তা আমি আমার ওই সময়ের ক্যারিয়ারটাকে মাইনাস করতে চাইনি, এক। আর দ্বিতীয়ত আমার মা চাইতেন না যে আমি চলচ্চিত্রে অভিনয় করি। দেশ নিয়ে আপনার ভাবনা কি, বাংলাদেশকে নিয়ে? সারা বিশ্বে আমাদের বাংলাদেশ একটি দেশ, সেই দেশ মাথা উঁচু করে দাঁড়াবে, জাতি হিসেবে আমরা সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবো এই প্রত্যাশা করি। এবং আমরা যারা দেশ নিয়ে ভাবছি তারা যেন দেশকে পজিটিভলি আমরা ভাবি, এবং সেই ভাবনা থেকে আমরা দেশকে যাতে সামনে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। দেশের উন্নয়নের জন্য যারা কাজ করছি, যারা যে ক্ষেত্রে কাজ করুক, আমি সংস্কৃতির ক্ষেত্রে কাজ করছি, আমাদের সংস্কৃতি সমৃদ্ধি কিভাবে করতে পারি, সেইভাবে যাতে আমরা সবাই মিলে দেশটাকে আমরা আরও উন্নত কিভাবে করব, সেই ভাবনাটা যেন সবার মধ্যে থাকে, এই আমার প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। খুব ভালো লাগলো আজকে আপনাকে পেয়ে। আপনার কেমন লাগলো? দেশ টিভির দর্শকদের জন্য কি বলবেন? অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেশ টিভির দর্শককে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আর দেশ টিভির দর্শকদেরকে জানাই যে আপনারা দেশের সংস্কৃতির সঙ্গে থাকবেন, দেশের মানুষের সঙ্গে থাকবেন, দেশের সঙ্গে থাকবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের স্টার লাউঞ্জ। আমি রুহানি সালসাবিল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন। কথা দিচ্ছি আগামী ফ্রাইডেতে আপনাদের পছন্দের অন্য এক স্টারকে নিয়ে আবারও হাজির হয়ে যাব স্টার লাউঞ্জে। শুভরাত্রি।